আওয়ামী লীগের সুবিধা কি ব্রিগেডের শাখা হচ্ছে আমি উপদেষ্টা বলি নাই আপনি সে কিভাবে উপদেষ্টা হলো তৈরি হোসেন কিভাবে উপদেষ্টা হলো অতি উত্তেজনা অতি শীতলতা খুবই খারাপ নূরের দলের লোকজন আর কেন দেবে না ব্যবসায়ীদের সুবিধা কেন দিল 10 বার বললে কি বাক্য সত্য হয় নূরের দলের লোকজন মানব ম্যান পাওয়ার লাইসেন্স করে নাই রাশেদ খানের কাজই হচ্ছে আমার পদ নাই আমি কথা বলতে পারবো না সবকিছুর মধ্যে আপনি বলতে পারবেন না কারণ বলবেন তো সবকিছুর মধ্যে খাঁচকাটা দেখাটাই রাশেদ খানের একমাত্র কাজ এবং চরম দায়িত্বহীন বক্তব্য দিয়ে ইসলাম জাকির নেতা এনসিপি পরামর্শ বিষয়ক উপদেষ্টা একটা ভালো পদ হইতে পারে রাহেদবার জন্য এইজন্য বলতেছি জামাত হইছে পরামর্শ দেওয়ার জন্য আমি এইজন্য বলতেছি না এনসিপি পরামর্শ বিষয়ক উপদেষ্টা বিএনপির হ্যাঁ পদ হইতে পারে এটা আমি মনে হয় এটা একটা ভালো পদ হইতে পারে কেন হইতে পারে আমি বলি না আপনাদের তো জামাত আছে জামাত পরামর্শ দিচ্ছে নিয়মিত শেষ করি হ্যাঁ মাঝখানে পিঞ্চ দিলে বক্তব্য মজা বাড়বে না আমার ধারণা সেটা হচ্ছে যে রাশেদ ভাই গতকালকে থেকে এটা খুব আমি খুব মজা করে বলতেছি কিন্তু কনটেক্সটটা বোঝেন গতকাল থেকে সে 7টা পোস্ট দিছে আমি মাত্র গুনলাম আর কি তার বক্তব্যের সময় এই এনসিপির হামলা নিয়ে 7টা পোস্টের প্রায় 6টা পোস্টেই কোন না কোন ফরম্যাটে প্রথম পোস্টটা কি ছিল প্রথম পোস্ট 6টা পোস্ট মানে একটা পোস্ট বাকি আছে আমি বলবো তো বাকি রাখছেন কেন ওটা বাকি রাখতে বাকি মত বলতে দেন আপনারটা যদি আমি বলি তাহলে তো আমাকে এখানে বলার দরকার নাই প্রথমটা বলে তারপর শেষে আপনার পক্ষে যেটুকু যায় সেটুকু আপনি বলেন আপনার বিপক্ষে যেটুকু যায় সেটুকু আমাকে বলতে দেন ক্লিয়ার আশা করি সো বিষয়টা হচ্ছে 7টা পোস্টের মধ্যে প্রায় 6টা পোস্টে কোনো না কোনো ভাবে এনসিপির কোথায় ভুল এই হামলাতে এনসিপি কোথায় এই হামলার জন্য বিভিন্নভাবে রস বা কোথায় কিভাবে হইতে পারে এনসিপির কি ইন্টারনাল কন্দল আছে এনসিপির আসলে জোটের কারণে কিনা নানা ভাবে মানে এনসিপিকেই 6টা পোস্টে দোষারোপ করার চেষ্টা করেছেন এখন দেখেন আমরা এই ধরনের ঘটনা দেখেছি এটা যে নতুন বাংলাদেশের রাজনীতিতে পায় তা না এটা আমরা দেখেছি কোথায় দেখেছি জানেন আমার একটা ঘটনা মনে আছে রাশেদ ভাইকে যখন ডিবি ধরতে যায় যখন প্রশাসন হামলা করে তখন রাশেদ ভাই যখন লাইভে কান্না করছে তখন আমরা আওয়ামী লীগের এই ধরনের বিভিন্ন অপদধারী মানে যাদের কোনো পদ নাই কিন্তু আওয়ামী লীগের এইরকম অপদধারী লোকজন রাশেদ ভাইকে নিয়ে মজা নিত রাশেদ ভাইয়ের কান্না নিয়ে রাশেদ ভাইয়ের উত্তেজনা নিয়ে রাশেদ ভাই যে অনেক উত্তেজিত হয়ে গেছে এরকম পোস্ট শেয়ার দিত যে পুরুষ মানুষের দুইটা জিনিস খারাপ অতি উত্তেজনা এবং অতি শিথিলতা এই পোস্ট রাশেদ ভাইয়ের তখন আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মীর এগুলো বলে শেয়ার দিত দিয়ে দিয়ে তুচ্ছ করতো আমি কখনোই আপনার জীবনে শেয়ার দিই আপনাদের জামাত দেয় এই যে আপনি আবার আপনি আমাকে নিয়ে বলেন আমি তো রাশেদ খানকে নিয়ে কথা বলছি আপনি আমাকে নিয়ে বলেন আমি দায়িত্বশীল রাজনীতি করি আমার পুরো রাজনীতি ক্যারিয়ারে একটা দেখাতে পারবেন না আমি শেষ করি না শুনেন সেই রাশেদ খান আজকে এনসিপির উপর হামলা নিয়ে মনে করেন বলছে কি এনসিপি অনেক উত্তেজিত হয়েছে ভাই ওখানে একটা লোকের পা ফেটে রক্ত বের হয়েছে ওখানে একটা হামলা হয়েছে ওখানে মানুষ ওইখানে সেন্টিমেন্ট আপনি বোঝেন আপনি তো এই আন্দোলন করে আসছেন এই রসবোধ কোথা থেকে বের হয় আমরা তো দেখছি কিভাবে রসবোধ বের হয় ক্ষমতার আশেপাশে থাকলে যখন মধু পড়ে তখন এই রসবোধ বের হয় কয়েকদিন আগে জামাতের আমিরের বক্তব্য খেয়াল করবেন 96 হাতিয়ার গর্জে ওঠো আরেকবার আপনারা 96 মতন করে প্রস্তুতি গ্রহণ করেন তার মানে কি আওয়ামী লীগকে সাথে নিয়ে জামাত আন্দোলন করতে চাই জামাতের একজন এমপি ইলিয়াস মোল্লা ফরিদপুর 1 আসনের কয়েকদিন আগে বলেছে এনটিভি সাক্ষাৎকারে আপনাদের এই চ্যানেলের সাক্ষাৎকারে বলেছে যে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে ভোট না দিলে আমরা কি এইভাবে এতগুলো আসন পাই আমি কি এমপি হতে পারি তার মানে কি তার মানে বিএনপি যেখানে আওয়ামী লীগের ব্যাপারে কঠোরতা দেখাচ্ছে জামাত সেখানে নমনীয়তা দেখাচ্ছে এই জন্য আমি বলবো যে হ্যাঁ বাংলাদেশে এই আওয়ামী লীগের পতনের কারণে একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেই শূন্যতা এই মুহূর্তে যদি আপনি মানে যে কোনো ভাবে গবেষণা করেন সেই শূন্যতা পূরণ করতে পারে একমাত্র এনসিপি আমি যেটা মনে করি আমার অবজারভেশন নানান বাস্তবতায় তাই না দেশীয় আন্তর্জাতিক নানান বাস্তবতায় বা মানুষের কাছে গ্রহণযোগ্যতা কিন্তু এনসিপি কি জানে যে সে নিজেকে ডে বাই ডে শেষ করতেছে শুধুমাত্র জামাতের সাথে থাকার কারণে এনসিপি যদি জামাত থেকে বের হয়ে এসে স্বতন্ত্র রাজনীতির আহ্বান করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই ডাক্তার যারা আবার এনসিপিতে ফিরে আসবে এবং তাদের মতো আরো যারা রয়েছে তারা আসবে একটা দুর্নীতির উইন্ডো যখন একটা সচিবালয়ের একটা রুমে চালু হয় যখন আমলারা এটা একটা সিস্টেম ডেভেলপ করে ওই আমলারা তো আছে ওই পুলিশ তো আছে ওই ব্যাংক কর্মকর্তারা বলেন ওই সচিবালয়ের যে লোকজন তারা হয়তো বদলি হয়েছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় গেছে তাদের অধিকাংশ লোকজন তো আছে সো যেই মডেল হাসিনা ডেভেলপ করেছে এই মডেল যেন বিএনপি নেতাদের পছন্দ না হয় এইটাতে সরকারের খুব বেশি গুরুত্ব দিতে হবে কারণ এই মডেল দিয়ে চিন্তা করবে যে একটা জিনিস ধ্বংস করে সেটাকে উদ্ধার করা তো কঠিন কিন্তু এটা দিয়ে নিজেদের পাচার করা কিন্তু আরো সহজ কারণ মডেলটা অলরেডি ডেভেলপ যেটা হয়তো হাসিনা 17 বছর বয়সে ডেভেলপ করেছে সো আমরা সরকারের কাছে এইটুকু প্রত্যাশা রাখতে চাই যে এই মডেলটা যেন ডেভেলপ এবং হচ্ছে ব্যবহার এগেইন ব্যবহার না হয় আর রাশেদ ভাই রাইটলি বলেছেন যে আসলে এবং এনসিপি কে তিনি সম্ভাবনা মনে করেন দেখেন এটা তাকে আমি ধন্যবাদ জানাই এবং তার কথার মধ্যে আমি এটা লম্বা আর আর্গুমেন্টে যাব না কারণ তার কথার মধ্যে কিছু কন্ট্রাডিকশন দিয়ে তিনি মোটামুটি উত্তরটা দিয়েছেন সেটা কি যেমন জামাতের
একবার তিনি বলার চেষ্টা করছেন যে জামাতে তো আমরা বিলীন হয়ে যাবো কিছু, কিন্তু আবার তিনি কিন্তু আগেও বলেছেন যে জামাতেরও কিন্তু এক ধরনের তাড়না আছে যে এনসিপি তাদের থেকে ভালো করতেছে, সেজন্য তিনি সন্দেহ করেন জামাত তো আমাদেরকে বিরুদ্ধে লেখালেখি করেন কিনা, ফ্রেমিং করেন কিনা। তো আমরা মনে করি জামাত এই তো যে আপনাদের বিরুদ্ধে লেখালেখি করে, এটা তো স্বীকার করে। আমি তো এটাই বলছি, আপনাকে অ্যাকনলেজ করে বলছি যে জামাত ওই যে লেখালেখি করে কেন করে, কারণ সে মনে করে যে আসলে জামাতকে ছাড়া এনসিপি যাবে এবং জামাতের থেকে এনসিপি স্বতন্ত্র রাজনীতি আছে। আমরা যদি জামাতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার পথে থাকতাম তাহলে জামাতের লোক আমাদের প্রশংসা করতো। না, আপনারা বিলীন হবেন না, কিন্তু আমার কথা হলো যে আপনারা বলেছিলেন ভাই, যে তারা আমি স্বাধীনতা বিরোধী, মানচিত্র বিরোধী, তারা সংস্কার চায় না, তাদের সাথে আবার সংস্কারের জন্য কেন গেলেন? আমি আপনারটা মানি। সো বিষয়টা হচ্ছে যে আমার প্রশ্ন হচ্ছে যে তারা যে এই যে তরুণের মধ্যে স্বপ্ন দেখেন, এটাকে আমি খুবই পজিটিভলি বলেছি। তিনি মনে করছেন যে আমি তাকে মজা করে বলছি বা একটু উপহাস করছি, তা না। আমি এটা সত্যি সত্যি মনে করি যে তারুণ্যের উপরে সবাই ভরসা করে এবং সেই ভরসার জায়গা থেকে যারা তারুণ্যের উপর ভরসা করে না তারা হয়তো কেউ কেউ প্রবীণদের সাথে যান, সেই থেকে আমি রাশেদ ভাই গিয়েছেন মানে কি এবং বিএনপিতে নবীন নাই আছে রে ভাই, আমি রাশেদ ভাই থেকে রাশেদ ভাইয়ের যেই বিগত দিনের লড়াই সংগ্রাম এটাকে আমি অ্যাকনলেজ করেই বলেছি যে যারা ভরসা করেন তারা এই জায়গায় ভরসা করতে থাকবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমাদের মূল আলাপটা যেটা, সেটা হচ্ছে আমাদের এই ইয়ার বিষয়ে যে জুলাই বিরোধী যে বক্তব্য, যে সেই বক্তব্যের বিষয়ে তথ্য উপদেষ্টা খুবই গুরুত্বপূর্ণ কথা এখানে উত্থাপন করেছেন। একবারে তিনি লিগ্যাল ফ্রেমওয়ার্কে বলেছেন যে আসলে তাদের তো একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই যে কিভাবে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। দেখেন এখানে আমি যেটা মনে করি, এই ধরনের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী একদিন বলবেন যে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবেন, এটা খুবই ভালো, কারণ এটা হচ্ছে স্পিরিটের কথা। আবার তথ্য উপদেষ্টা যেটা বলেছেন এটাও আইনের কথা। আমরা যেটা প্রত্যাশা করি বা আমি যেটা মনে করি এখানে, সেটা হচ্ছে খুব পরিষ্কার যে এই জুলাইয়ের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে যে গত 17 বছরে একটা ষড়যন্ত্র হয়েছে বা বর্তমান যে গণতান্ত্রিক বাংলাদেশ তার বিরুদ্ধে কয়েকটা লেভেলে, কয়েকটা লেয়ারে শত্রু আছে। জুলাইয়ের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র একটা লেভেলের শত্রু না, একটা লেভেল শত্রু হচ্ছে আওয়ামী লীগ, যেটা অলরেডি পালাই গেছে। এর লেভেলের শত্রু হচ্ছে আওয়ামী লীগের সহযোগী, যারা অর্ধেক পালাইছে অর্ধেক আছে। এর লেভেল হচ্ছে আওয়ামী লীগ সমর্থক, যারা মত উৎপাদন করে যে আওয়ামী লীগের নামও নিবে না, জুলাইয়ের নামও নিবে না, কিন্তু এমন ভাবে কিছু পোর্ট্রেশন করবে যেটা দিয়ে বুঝবেন আপনি যে আসলে সে জুলাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষে। এই প্রত্যেকটা বিষয় আপনি কিভাবে ডিল করবেন, প্রত্যেকটাকে আপনি সবাইকে জেলে ধরলে সেটা একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে। কারণ যিনি ফৌজদারি অপরাধ করেন নাই তাকে যদি আপনি জেলে ঢুকান তাহলে একটা ক্যাওটিক, কিন্তু আপনাকে ডিল করার একটা কালেকটিভ ডিসিশন, এটা আমি মনে করি সরকার বিরুদ্ধে সবাই মিলে নিতে হবে। আমি রাজনীতির সাথে একমত। যেমন মনে করেন আমরা এরকম দেখেছি জুলাইয়ের বিরুদ্ধে যিনি 19 তারিখে বলেছেন যে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী তাণ্ডব, এরকম সাংবাদিককে আমরা শুনেছি যে ঈদের সময় তারেক রহমান ফোন দিয়েছেন। আমরা জুলাই কষ্ট পেয়েছি যে এরকম সাংবাদিককে তিনি ফোন দিয়েছেন। সো এটা কিন্তু লিগ্যালের ইস্যু না। এই সাংবাদিকদেরকে, এই উপস্থাপকদেরকে আপনি জুলাইয়ের বিরুদ্ধে যিনি বেগম জিয়ার ব্রু নিয়ে মস্করা করেছেন, যিনি এই জুলাইয়ের বিরুদ্ধে ছিলেন, এদের লোকজনকে দিয়ে আপনি উপস্থাপনা করাবেন কিনা, এই সাংবাদিকদেরকে আপনি মিডিয়াগুলোকে চালাতে দিবেন কিনা, তাদেরকে আপনি প্যাট্রন করবেন কিনা, রাষ্ট্রপতির ভবনে দাওয়াত পাবে কিনা, এই প্রত্যেকটা কালেকটিভ ডিসিশন নির্ভর করবে আপনি আসলে জুলাইয়ের পক্ষে এবং বিপক্ষের মধ্যে কিভাবে। অন্তর্বর্তীকালীন সরকার তারা তো সংস্কার করার জন্য, বিচার করার জন্য এসেছিল। তারা যে কাজটা করতে পারতেন, একটা নির্বাচিত সরকার চাইলেও নানান কারণে, সেটা আন্তর্জাতিক প্রেক্ষাপট, জাতীয় প্রেক্ষাপট, নানান কারণে আসলে সেটা পারে না। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে আসলে মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা বেশি ছিল যে তিনি এই কাজগুলো করে যাবেন। হাসিনা মডেলে দেশ চালিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, নিজে প্রশাসনের সংস্কার করে নাই। যে সকল সচিবরা আওয়ামী সুবিধাভোগী, কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন, পুলিশের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন। আমি আগেই বলেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে কাজটি করতে পারত, বাংলাদেশে অতীতে বা এখন যে সরকার রয়েছে বা ভবিষ্যতে এই কাজটি আসলে তার পক্ষে করা যায় না। নির্বাচিত সরকার অবশ্যই শক্তিশালী, কিন্তু অভ্যুত্থানের সরকার এই বিচার করার জন্য, বিপ্লবী ভূমিকা রাখার জন্য তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হয়। দেখেন হাসিনা মডেলে আমরা দেখেছি 2টা টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে, গণমাধ্যমের সংস্কারের কথা বলেন, সাংবাদিকদের বিচার চান। আপনাদের মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি কেন হাসিনা মডেলে 2টা টেলিভিশন লাইসেন্স দিলেন? এরপরে হাসিনা মডেলে কেন থানা থেকে সাদাবাজদেরকে হান্নান মাসুদ ছাড়িয়ে আনলো? তারপরে হাসিনা মডেলে কেন আসলে ডিসি নিয়োগ দেওয়া হলো? এবং হাসিনা মডেলে কেন এনসিটিভিতে আসলে দরবেশ বা তানভীরকে নিয়োগ দেওয়া হলো? কে দিয়েছিল? হাসনাত এবং সার্জিস দিয়েছিল। হাসিনা মডেলে কেন আপনার এলাকায় এত বরাদ্দ নিলেন? গোপালগঞ্জে শেখ হাসিনা বরাদ্দ নিয়েছে এবং আমাদের আসিফ এবং হাসনাত তার এলাকায় কুমিল্লায় বরাদ্দ নিয়েছে। নিজেদের এলাকায় কেউ নিয়েছে 400 কোটি, কেউ নিয়েছে 350 কোটি, কেউ উপজেলা পরিষদ থেকে কেউ নিয়েছে 10 কোটি, কেউ নিয়েছে 15 কোটি। 18 মাসে আমরা দেখেছি হাসিনা মডেল। ডক্টর ইউনূস মডেল আমরা চেয়েছিলাম। তিনি যে গল্পগুলো দেশের বাইরে গিয়ে বলেন না, হ্যাঁ, মিষ্টি ভাষী একজন মানুষ,
তো সেই মিষ্টি কথাই শুধুমাত্র আমরা শুনেছি, বাস্তবতা আমরা দেখি না তো। হাসিনা মডেল তো এইটাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের নামে আদম ব্যবসার লাইসেন্স দিয়েছেন। হাসিনা মডেল তো এইটাই ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স নিয়েছেন। হাসিনা ব্যবসা তো এইটাই, তার নিজের নামে থাকা মামলা প্রত্যাহার করিয়েছেন, কর মওকুফ করিয়েছেন, ব্যবসা বাণিজ্য ধান্দা করেছেন। হাসিনা মডেল তো এইটাই, এই দেশের শিক্ষা ব্যবস্থাকে আপনি শেষ করে ফেলেছেন। হাসিনা মডেল তো এইটাই যে একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন। হাসিনা মডেল তো এইটাই যে এনসিপি কে ফান্ডিং করবে, এই জন্য একজন ব্যক্তি যাকে আমরা চিনতাম না, গণঅভ্যুত্থানের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, তাকে আপনি বাণিজ্য উপদেষ্টা বানিয়েছেন। এনসিপি যে রূপায়ণ কার্যালয়ে ভাড়া দেয় কিভাবে, ওই হাসিনা মডেলের শেখ বসিরউদ্দিন আহমেদরা টাকা দেয় শিল্প প্রতিষ্ঠান থেকে। এই জন্য তো আজকে তারা বলে যে যারা আমাদেরকে অনুদান দেয় তাদের নাম প্রকাশ করলে তারা বিপদে পড়বে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাম প্রকাশ করতে পারেননি, এখনো কেন পারেননি বলেন? এটা আমি একবারে 1 মিনিট রেসপন্স করব। হাসিনা মডেল তো এটাই পুরাতন বন্দোবস্ত ধরে রাখা, নতুনের নামে কি করেছে? এক লাইনে বলি, রাখেন এটা উত্তেজিত হয়েন না, উত্তেজিত না ভালো না। সেটা হচ্ছে যে আমি যেগুলো বলছি একটা মিথ্যা। একেবারে বলি যে দায়িত্বশীলের কথা বললো না, চরম দায়িত্বহীন যদি কোনো বক্তব্য থাকে, এটা রাশেদ খান এখন দিলেন। কোথায় বসির কোথায় টাকা দিয়েছেন, কোথায় বসির টাকা দিয়েছেন, বসিরকে কেন উপদেষ্টা বানাইলেন? বসিরকে কি উপদেষ্টা বানাইছেন? আওয়ামী লীগের সুবিধা কি? ব্রিগেডের শাখা হচ্ছে আমি উপদেষ্টা বানাইছিলাম, বলি নাই। আপনি সে কিভাবে উপদেষ্টা হলো? তৈরি দর্শন কিভাবে উপদেষ্টা হলো? অতি উত্তেজনা, অতি শিথিলতা খুবই খারাপ। দেখেন যে তারেক রহমানের মামলা প্রত্যাহার হয় নাই, নুরুর মামলা প্রত্যাহার হয় নাই, রাশেদ খানের মামলা প্রত্যাহার হয় নাই, সবার মামলা প্রত্যাহার হয় নাই, ইউনূসের মামলা প্রত্যাহার হয়েছে। এটা হাসিনা মডেল, আদম ব্যবসা আনেন। হাসিনা যাদেরকে মামলা দিয়েছে সেই মামলা প্রত্যাহার নাকি হাসিনার মডেল। না না, আপনি বলেন শুধু হাসিনা মডেল মামলা কথা তো বলি নাই। নূরের দলের মওকুফ কেন বলা হলো? নূরের দলের লোকজন কর কেন দেবে না? ব্যবসা বাণিজ্য সুবিধা কেন দিল? 10 বার বললে কি বাক্য সত্য হয়? নূরের দলের লোকজন ম্যান পাওয়ার লাইসেন্স করে নাই। এটা হচ্ছে এটা কোন হাসিনা মডেল? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শেষ করি। আপনারা কেউ করতে পারেন না। আমি একেবারে শেষ পর্যায়ে মীর শাহ আলমের এলাকায় বরাদ্দ যায় না। বিষয়টা হচ্ছে যে আমি কি বলছি, বেশি গিয়েছে মীর শাহ আলমের এলাকা থেকে। ন্যূনতম মানে সেন্সেন বক্তব্য কেন বলতেছি আমি, আপনি যদি বক্তব্যটা আমার বক্তব্যটা মনে রাখেন, আমি বলছি চাঁদাবাজদেরকে ছাড়া আনতে যায়নি ভাই, কথার মাঝখানে কথা বলেন, এটা একটা সেন্সের বিষয়। যে আমি কি বলছি, আমি বলছি যে এই ধরনের মডেল যেন ভবিষ্যতে না আসে, এটা আমি সরকারের কাছে অনুরোধ জানাই। আমার বক্তব্যটা কন্টেন্টটা দেখেন, আমি কিন্তু খুবই দায়িত্বশীল জায়গায় বলছি যে সবাই মিলে আমরা এরকম একটা মডেল ডেভেলপ করব। উনি কি বললেন? উনি সবকিছুর মধ্যে খাসকাটা দেখেন। কারণ রাশেদ খানের বললাম না, আওয়ামী লীগ এরকম পদহীন কিছু নেতা ছিল যাদের কাজই ছিল এই রাশেদ খানদেরকে নিয়ে টিটকারি করা, বিএনপিকে নিয়ে টিটকারি করা। রাশেদ খানের কাজই হচ্ছে সবকিছুর মধ্যে, আপনি বলতে পারবেন না, কারণ বলবেন তো, সবকিছুর মধ্যে খাসকাটা দেখাটাই রাশেদ খানের একমাত্র কাজ। এবং চরম দায়িত্বহীন বক্তব্য দিয়ে ইসলাম জাকির নেতা আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আমার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে